13th এপিসোডের শুরুতেই আমরা পাস্টের দৃশ্য দেখতে পাই যেখানে উনমিন ওর হাজব্যান্ড জিউংকে কল করে আর বলে সিয়ন আইসিইউতে রয়েছে আর ওর অবস্থা খুবই খারাপ, সো তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। অন্যদিকে কিমজন হেগিউমের বাড়িতে যাচ্ছিল আর এখানে ওর ধ্যান গাড়ি চালানোই মোটেই ছিল না, ও তোর ফোন নিয়েই ব্যস্ত ছিল আর এই কারণে ও ওর সামনে থাকা গুনবোকে খেয়াল করে না আর ওর দ্বারা গুনবোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে ও অনেক বেশি ভয় পেয়ে যায় আর গুনবোকে নিচের গাড়িতে তুলে নেয়। আর এদিকে জিউংও হসপিটালে আসে ওর ছেলে সিয়নকে দেখার জন্য আর তখন উনমিন ওকে বলতে লাগে যে ডাক্তার বলেছে আর দেরি করলে চলবে না, আজই ওর হার্ট ট্রান্সপ্লান্ট করাতে হবে আর তা না হলে ওকে বাঁচানো যাবে না। ইতিমধ্যে জিউংয়ের কাছে কিমজনের কল আসে আর কিমজন ওকে জানায় যে আমি একটা বাচ্চাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দিয়েছি, সো প্লিজ তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে এসে দেখা করো। এরপর জিউং ওর সঙ্গে দেখা করতে চলে আসে আর এখানে এসে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি একটা বাচ্চাকে ধাক্কা মেরে দিয়েছো মানে। আর গুনবো তখনও মামা বলে কান্না করে যাচ্ছিল, ফলে জিউং ওকে বলে তুমি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাও। কিন্তু কিমজন এতে মানা করে দেয় আর বলে বাচ্চাটা আমাকে দেখে নিয়েছে, তাছাড়া আমি নেশা করে গাড়ি চালাচ্ছিলাম আর এমনিতেও এই বাচ্চাটার জন্য আমি ইলেকশন হারতে চাই না, সো তুমি অন্য কোনো ব্যবস্থা করো, একে তুমি মেরে ফেলো। আর ওর এই কথা শুনে জিউং ওকে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতো একে মেরে ফেলবো, কিন্তু তার বদলে আমার ছেলে সিয়নের চিকিৎসার খরচা তোমাকে দিতে হবে। এতে কিমজুন বলে আচ্ছা ঠিক আছে আর তারপর জিউং গুনবোকে বাইরে নিয়ে আসে আর কিমজুন এখান থেকে চলে যায়। দেন জিউং গুনবোকে রাস্তায় শুইয়ে দেয় আর নিজের গাড়ি দিয়ে চাপা দিয়ে ওর অবস্থা আরও খারাপ করে দেয়, কারণ এর আগে গুনবোর ফিজিক্যাল কন্ডিশন অতটাও খারাপ ছিল না আর তারপরেই ও গুনবোকে ওভাবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর এদিকে সিয়ন তো এইসব রেকর্ডিং শুনে অনেক কান্না করছিল আর সিয়নও বাইরে দাঁড়িয়ে এই সব কিছু শুনে নেয় আর ওরও অনেক বেশি খারাপ লাগে, কিন্তু চুপচাপ বাইরে চলে আসে আর ভাবতে লাগে ও ওর মাকে যখন জিজ্ঞাসা করেছিল আমার সার্জারি এত তাড়াতাড়ি কিভাবে হয়ে গেল আর এতে ওর মা ওকে বলেছিল জাস্ট হয়ে গেছে, তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না। পরের দৃশ্যে আমরা ইউরিকে দেখতে পাই, এখানে ও ভাবছিল যে ও যখন ওর মাকে মানে সিয়নের মাকে খুঁজে পেয়েছিল তখন ও বলছিল যে মা সিয়ন কল তুলছে না, আর এতে ওর মা ওকে বলে তোমাকে সিয়নকে কল করতে কে বলেছে, তোমাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আর ওর মায়ের এমন আচরণ দেখে ওর এবার অনেক চিন্তা হচ্ছিল। পরের দিন কিমজন সোকে ওর কাছের লোকজনদের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসে আর সবার সঙ্গে ওর পরিচয় করিয়ে দেয় আর তারপর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার ওয়াইফ ঠিক আছে তো। সো উত্তর দেয় হ্যাঁ ও ঠিক আছে। দেন কিমজন ওকে বলে তুমি তোমার ওয়াইফকে নিজের কন্ট্রোলে রাখো আর ওর ওপরে নজর রাখো। এরপর আমরা সোয়নকে দেখতে পাই ও পুলিশ স্টেশনে আসে আর অফিসারকে বলে আমি একটা কেস ফাইল করাতে চাই 2015 সালে ঘটে যাওয়া গুনবোর কেসের সম্বন্ধে আর এবার অপরাধী কিমজন। পরের দৃশ্যে আমরা সিয়নকে দেখতে পাই ও একটা রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করছিল আর তখনও টিভিতে দেখতে পাই কিমজনের নিউজ দেখানো হচ্ছে যেখানে বলা হচ্ছে কিমজন আর কিছুদিনের মধ্যেই কোরিয়ার প্রেসিডেন্ট হতে চলেছে। আর এই খবরটা শুনে সিয়নের অনেক রাগ হয়, ফলে ও কিমজনকে উদ্দেশ্য করে গালি দিতে লাগে আর তখন ওর আশেপাশে থাকা লোকজন ভাবতে লাগে ও হয়তো ওদেরকে গালি দিচ্ছে আর এই ভুল বোঝাবুঝি নিয়ে ওরা সিয়নকে অনেক মারধর করে। এরপর আমরা সিয়নের মাকে দেখতে পাই, উনি ওনার চেক আপ করানোর জন্য হসপিটালে আসেন আর এখানে ডাক্তার ওনাকে জানান যে ওনার ডাইমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার রোগ হয়েছে আর এই কারণে ওনার মাঝে মধ্যে স্মৃতি হারিয়ে যায়। দেন সিয়নের মা চেক আপ করে বাইরে আসার পর কান্না করতে লাগে আর বলতে লাগে যে এবার আমার সিয়নের কি হবে। অন্যদিকে আমরা দেখি সিয়ন গুনবোর সমাধির কাছে আসে আর বলতে লাগে আমি তোমাকে প্রমিস করছি যে আমি অবশ্যই তোমার মাকে সাহায্য করব। এরপর আমরা সিয়নকে দেখতে পাই ও একজন লয়ারের সঙ্গে দেখা করতে আসে গুনবোর কেসের বিষয়ে আর এখানে সেই লয়ার ওকে বলে যে কিমজনের বিরুদ্ধে কেস লড়া কিন্তু অনেক টাফ হবে কারণ ও অনেক পাওয়ারফুল, তাছাড়া তুমি এখন কেন এই কেসের জন্য লড়তে চাও, এটা তো অনেক আগের ঘটনা। এতে সিয়ন বলে কারণ আমি কদিন আগেই এই বিষয়ে জানতে পেরেছি, তাছাড়া আমার কাছে প্রমাণও আছে। দেন ও বাড়ি ফিরে যেতে লাগে আর তখন সিয়নও ওর পিছু পিছু ওকে ফলো করতে লাগে আর তারপর একসময় সিয়ন ওকে বলতে লাগে তুমি আর কতক্ষণ আমাকে এভাবে ফলো করবে। সিয়ন উত্তর দেয় তুমি বাড়িতে ঢুকে গেলেই আমি এখান থেকে চলে যাব। এতে সিয়ন ওকে বলে বাইরে অনেক ঠান্ডা, সো তুমি বাড়ি ফিরে যাও। তখন সিয়ন ওকে বলে আমি সেদিন গুনবোর ট্যাবলেটের সব রেকর্ডিং শুনে নিয়েছি অ্যান্ড আই এম রিয়েলি সরি। এতে সিয়ন বলে এখানে তোমার কোনো দোষ নেই, সুতরাং তোমাকে সরি বলতে হবে না। তো সিয়ন এবার কান্না করতে লাগে, ফলে সিয়ন ওকে বলে আমি নিজেকে সামলে নিয়েছি আর আমি এটাও বুঝতে পারছি যে সত্যিটা জানতে পেরে তুমি অনেক কষ্ট পেয়েছো আর তার জন্য আমিও অনেক দুঃখিত। পরের দৃশ্যে আমরা দেখি কিমজুন একটা প্রেস কনফারেন্সে এসেছে আর এখানে এসে ও স্পিচ দিচ্ছে। অন্যদিকে সিয়নও একটা প্রেস কনফারেন্সে আসে আর এখানে তেমন কোনো রিপোর্টার উপস্থিতি ছিল না, হাতে গোনা 2-1 রিপোর্টারই শুধুমাত্র এখানে উপস্থিত ছিল। আর সিয়ন তাদের সামনে গুনবোর মৃত্যুর আসল সত্যিটা প্রকাশ করে, অর্থাৎ সবাইকে সব সত্যিটা জানিয়ে দেয়।
এরপর আমরা সুকে দেখতে পাই ও বাড়িতে এসে গুনভর সেই ট্যাবলেটটা খুঁজতে লাগে আর তারপর অনেক খোঁজার পরে ও সেই ট্যাবলেটটা পেয়েও যায়। অ্যাকচুয়ালি কিমজুনি ওকে বলেছিল যে তোমার ওয়াইফের কাছে হয়তো আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আর সেই প্রমাণটা তুমি জোগাড় করে এনে আমাকে দেবে। দেন সু সেই ট্যাবলেটটা নিয়ে গিয়ে কিমজনকে দেয় আর তারপর কিমজন সেই ট্যাবলেটটা ভেঙে চুরমার করে ফেলে। এরপর রাতের বেলা সুহ বাড়িতে ফিরে আসলে সোয়েন ওকে জিজ্ঞাসা করে যে গুনভর ট্যাবলেটটা তুমি নিয়েছো তাই না, আর এর উত্তরে সুহকে জানায় যে হ্যাঁ আমি নিয়েছি। তাছাড়া তুমি পুলিশ স্টেশনে গিয়ে কিমজনের বিরুদ্ধে যে ফাইল রিপোর্ট করিয়েছো সেটা তুমি তুলে নাও আর ওর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেওয়ারও তোমার কোনো দরকার নেই। এতে সোয়ন বলে তুমি কি জানো গুনভো কিভাবে মারা গিয়েছিল আর এই সব কিছুর পেছনে কিমজনের হাত ছিল, আর তারপরেও কিনা তুমি বলছো আমি ওকে ছেড়ে দেবো। এর উত্তরে সুহ বলে হ্যাঁ আমি তারপরেও তোমাকে বলবো যে তুমি ওর বিরুদ্ধে কোনো স্টেপ নিও না, কারণ গুনভোর মতো বাচ্চা ওর কাছে কোনো মাইনে রাখে না আর ওর পথে যেই বাধা হয়ে দাঁড়াবে না কেন ও তাকেই শেষ করে ফেলবে। সো আমি চাই না তুমি ওর পেছনে যাও, আর তা না হলে ও তোমাকেও শেষ করে ফেলবে, আর এমনটা আমি কিছুতেই চাই না। আর হ্যাঁ আমি জানি যে আমি ভালো বাবা হতে পারিনি আর এই সমস্ত আচরণের জন্য আমি হয়তো নরকে যাব, আর তারপরেও আমি রাজি। আমি চাই তুমি এসব বন্ধ করো আর নিজের জীবনটাকে ভালোভাবে কাটাও, আর তাহলেই আমি খুশি হব। তখন সোয়ন বলে আমি ওর মতো একজন প্রেসিডেন্টের সঙ্গে এই কান্ট্রিতে থাকতে পারবো না, আর তারপরে ও কিনা আমার ছেলেকে খুন করেছে, আর এটা বলে সোয়ন এখান থেকে বেরিয়ে যায়। দেন আমরা দেখি সোয়ন বসে রয়েছে আর নিজের মনে মনে বলছে যে ও যদি আমাকে এভাবেই আটকাতে থাকে তাহলে আমাকে দূরে কোথাও চলে যেতে হবে, আর তাছাড়া আমি এবার কিভাবে কি করব। পরের দৃশ্যে আমরা দেখি সুজিন আর সোয়নের ফ্রেন্ড মিলে কিমজুনের ফাউন্ডেশনের ভিকটিমদের খুঁজে বেড়াচ্ছে, যাদের কিনা কিমজুনের ফাউন্ডেশন থেকে টাকা দেওয়ার কথা ছিল এবং নানা উপায়ে হেল্প করার কথা ছিল, কিন্তু কিমজুনের ফাউন্ডেশন তাদের সঙ্গে ফ্রড করে এবং কোনো রকম টাকাই তাদেরকে দেয় না। দেন আমরা দেখি কিমজুনের ফাউন্ডেশনের কিছু ভিকটিম এক জায়গায় জড়ো হয়েছে আর এখানে সুজিন ওদেরকে জানায় যে আমরা কিমজুনের বিরুদ্ধে ফাইল রিপোর্ট করাতে চাই, আর এই কারণে তোমরা প্লিজ কিমজুনের বিরুদ্ধে এখানে সাইন করে দাও। তো ভিকটিমটা এখানে প্রথমে রাজি হয় না আর বলতে লাগে যে এমনিতেই কিমজুনের জন্য আমাদের লাইফ বরবাদ হয়ে গিয়েছে, আর তারপরে আমরা আবারও এই সমস্ত ঝামেলার মধ্যে জড়িয়ে নিজেদের লাইফকে দুর্বিষহ করে তুলতে চাই না। তখন সিয়ন ওদেরকে বোঝায় যে আমরা সবাই যদি এভাবে ভয় পেয়ে ওর বিরুদ্ধে কোনো স্টেপ না নিই তাহলে ওর আসল চেহারাটা কখনোই সবার সামনে আসবে না। সো প্লিজ তোমরা এখানে সাইন করে আমাকে ওকে এক্সপোজ করতে একটু সাহায্য করো। আর ওর এমন কথা শুনে সবাই রাজি হয়ে যায় আর তারপর সবাই পেপারে সাইনও করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি সিয়ন সোয়নের সঙ্গে দেখা করতে আসে আর এখানে এসে ও সেই ভিকটিমগুলোর সাইন করা পেপারগুলো ওর হাতে ধরিয়ে দেয় আর ওকে বলতে লাগে যে এগুলো তুমি তোমার কাছে রাখো, আশা করছি এগুলো তোমার কাজে লাগবে। এতে সোয়ন বলে তোমাকে এত কিছু করতে হবে না আর আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তখন সিয়ন ওকে বলে যে আমি নিজের ইচ্ছে থেকে এগুলো করছি, কারণ আমার মায়ের মৃত্যুর পেছনেও তো কিমজনেরই হাত ছিল। পরের দৃশ্যে আমরা দেখি সোয়ন ওর মায়ের বাড়িতে আসে আর এখানে এসে ও ওর মাকে দেখতে পায় না, ফলে ও প্রচন্ড ঘাবড়ে যায় আর তারপর ও আশেপাশে ওর মাকে খুঁজতে লাগে। আর তখন ও ওর মায়ের জুতো পরে থাকতে দেখতে পায় আর ওর মায়ের জুতোটাকে দেখে ওর পাস্টের সে গুনভোর কাহিনী মনে পড়ে যায়, ফলে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তার কিছুক্ষণ পরেই ও ওর মাকে খুঁজে পেয়ে যায় আর তারপর ও ওর মাকে বাড়িতে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয়। দেন পরের দিন ও তেহর কাছ থেকে জানতে পারে যে ওর মায়ের ডায়মেনশিয়া হয়েছে আর এর জন্য ওর মা ওষুধও খাচ্ছে। এরপর আমরা কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই যেখানে আমরা দেখি সোয়ন ওই লেখা আবারও একটা নতুন বই পাবলিশ করেছে, যেমনটা কিনা ও অনেক বছর আগে করতো, আর এখানে অনেক রিপোর্টাররা ওর বই পাবলিশ হওয়ার দিন ওর ইন্টারভিউ নিতে এসেছে। অন্যদিকে আমরা দেখি সোয়ন জোরে বাইক চালিয়ে কোথাও একটা যাচ্ছে আর এদিকে সবাই তো সোয়নকে ওর বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। এতে সোয়ন সবাইকে জানায় যে আমি আমার এই বইটা রিয়েল ইনসিডেন্টের ওপরে বেস করে লিখেছি আর এখানে আমার ছেলে গুনভোর মৃত্যুর বিষয়ে অনেক কাহিনীও আমি তুলে ধরেছি, আর এই বইটাতে আমি আমার ছেলের অ্যাক্সিডেন্টের গোপন সত্যিটা তুলে ধরেছি আর কে আমার ছেলের সঙ্গে এমন কাজ করেছে তার বিষয়েও আমি এই বইটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আর ঠিক তখনই একজন রিপোর্টার ওকে জিজ্ঞাসা করে উঠেছে আপনার ছেলের অ্যাক্সিডেন্টের পেছনে কার হাত ছিল, আর তখন সোয়ন সেই রিপোর্টারকে বলে যে আপনারা হয়তো তার নাম সবাই চিনবেন, আমি কিমজনের কথা বলছি আর কিমজনই আমার ছেলের অ্যাক্সিডেন্টের পেছনে ছিল, আর ওর জন্যই আজকে আমার ছেলে বেঁচে নেই। অন্যদিকে আমরা দেখি সিয়ন কিমজনকে একটা ছাদে নিয়ে গিয়েছে আর ওর গলা টিপে ধরে ওকে বলছে যে তুমি সোয়নের সঙ্গে আর কোনো খারাপ কাজ করার চেষ্টা করবে না। তখন কিমজন ওকে বলতে লাগে তুমি সোয়নের জন্য এত কেন ভাবছো, তোমার মনে নেই সোয়ন তোমার বাবাকে খুন করেছে। আর তখন সিয়ন ওকে বলতে লাগে চলো আমরা দুজনেই আজকে এখানে মরে যাই আর এখানেই আমাদের এই ড্রামার 13th এপিসোড শেষ হয়ে যায়।